দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছুঁড়ে মারার ঘটনায় বয়ে যাচ্ছে নিন্দা ও ক্ষোভের ঝড়। আক্তার হোসেন বলেন, এই ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই অপমানিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দর থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানজিম জারা বের হওয়ার সময় বাধে বিপত্তি। হঠাৎ করে পেছন থেকে আওয়ামী লীগের সমর্থকরা স্লোগান দিয়ে এনসিপির নেতা আক্তার হোসেনের পিঠে ডিম ছুঁড়ে মারেন। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান দিয়ে গাড়ির সামনে শুয়ে পড়েন। এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর আক্তার হোসেন ও ডাক্তার তাসলিম যারা বলেন, আওয়ামী লীগের এসব হামলা ভয় পায় না জুলাই যোদ্ধারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের এই যে চরিত্র, যেখানে তারা তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশের মাটিতে। ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে, এগুলো বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক, এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। শাহরিয়ার কবির, নিউজ 24। নিউ ইয়র্কের আক্তার হোসেনের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এমনটি মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, পূর্বের হামলার বিচার না হওয়ার কারণেই এই হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেলের পদত্যাগও দাবি করেন নাহিদ। সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় প্রমাণ হলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না, মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে তার সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে চোরাগুপ্তা হামলার পেছনে রয়েছে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এই ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ ফিরলে শেখ হাসিনার হাত থেকে কেউ রেহাই পাবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরও বলেন, যারা পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে তাদের পরিণতিও ভালো হবে না। নির্বাহী কমিটির সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ও সংবিধান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেই গণতন্ত্রকে আবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আওয়ামী লীগ। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা নিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায়, আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অসহায় 22 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নিউ ইয়র্কে হামলার ঘটনায় প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফিরলে কেউ রক্ষা পাবে না।
যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির তরফ থেকে আগামী নির্বাচনের জন্য এখনো কাউকে মনোনয়ন দেয়া হয়নি। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। এই জ্যেষ্ঠ বিএনপি নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে একটি চক্র। বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চায়, এমন মন্তব্য করেছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। বলেন, আওয়ামী লীগ কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ কোনো নামেই তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে সব কথা বলেন তারা। বলেন, 24-এর অভ্যুত্থান শুধু আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে ছিল না, এই আন্দোলন ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধেও। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ভারতপন্থী রাজনীতি না করলেও বর্তমান বিএনপি ভারতপন্থী রাজনীতি করার চিন্তায় করছে কিনা তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। এদেশে আর ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না। ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? বিএনপিকে হুঁশে ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি। ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মি, কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির চোখ সাজে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের হেনস্থার ঘটনা দলগুলো রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আরও জনবিচ্ছিন্ন এবং অবাঞ্ছিত হয়ে উঠবে আওয়ামী লীগ। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার এই সফর সঙ্গীদের বিমানবন্দরে হেনস্থা করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ঘটনা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। তবে এই ঘটনা এড়াতে যথেষ্ট প্রস্তুতি ছিল না রাজনৈতিক দলগুলোর। আমাদের যারা রাজনৈতিক দলের নেতাকর্মী গিয়েছেন বিদেশে, তাদেরও তো নিজস্ব লোকজন আছে ওখানে, তাদের দলের কর্মী সমর্থক থাকেন। সাধারণত আমরা অতীতে দেখে আসছি, তারা যখন বিদেশে যান তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য লোকজন থাকে, নিয়ে যায়। এই ধরনের কোনো মেকানিজম ছিল না কেন, বা ছিল কি না, থাকলেও কিভাবে এটা সম্ভব? রাজনীতিটা সবসময় রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে হয় না, এটা সামাজিক সাংস্কৃতিক চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশের 24 পরবর্তী লোকজনের অনেকেরই ধারণা যে এটা প্রশাসনিক এবং আইনগত সিদ্ধান্তের মাধ্যমে সব কিছু হয়ে যায়। আসলে প্রশাসনিক এবং আইনগত সিদ্ধান্ত হলো জাস্ট একটা প্রাথমিক পদক্ষেপ। আর এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আরও অবাঞ্ছিত ও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে আওয়ামী লীগ। আগামীতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা না হলে পতিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা তার। এইভাবে আসলে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ তারা জনসমর্থন তাদের বাড়বে, কারণ পুরানো স্টাইলের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রাজনীতিতে ব্যবহার করা হয় রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, সেটা আসলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ হবে না আমার কাছে মনে হয়। তাতে আসলে জনসমর্থন কমবে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল যেগুলো রয়েছে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে বা নির্বাচনের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়াবে, তাদের ক্ষেত্রে যাতে তারা ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, রাজনৈতিক দলগুলোকে আরো সতর্ক হতে হবে যাতে পরাজিত শক্তি কোনো বিভাজনের সুযোগ না নেয়। আর আওয়ামী লীগকে মোকাবেলায় আরো সুসংগঠিত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান ডাকসু ভিপি।
আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে সবাইকে এক হইতে হবে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ প্রশ্ন আমাদেরকে এক হইতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি। দেশের পাশাপাশি প্রবাসীরাও এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিদেশে যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলা করছে, দেশের সন্ত্রাস বিরোধী আইনেও তাদের বিচার সম্ভব, এমনটা বলছেন আইনজীবীরা। তারা বলছেন দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে আইনি সঠিক প্রয়োগ জরুরি। এদিকে পুলিশ বলছে গ্রেপ্তার অভিযানের পাশাপাশি এসব মিছিলের অর্থদাতাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। ভোরের আলো ফোটার পর মাস্ক ও হেলমেট পরে হঠাৎ সড়কে নামেন কয়েকজন, এরপর স্লোগান, তারপর উধাও। এভাবেই ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুরুর দিকে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা কম থাকলেও এখন বাড়ছে, কৌশলও বদলাচ্ছে তারা। এমন ঝটিকা মিছিল নিয়ে বেশ বিপাকে পুলিশ। এসব বিষয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, কোন রকম ঝটিকা মিছিলের তৎপরতা চালানোর সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা কোন রকম ছাড় দেব না। আইনজীবীরা বলছেন শুধু গ্রেপ্তার নয়, হতে হবে আইনের সঠিক প্রয়োগ। এক্ষেত্রে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন হতে পারে বড় সমাধান। যারা এখন মিছিল করতেছেন, এই আইনের ভায়োলেশন হচ্ছে। আইনে প্রেসক্রাইব করা আছে কোন কোন অপরাধে কোন কোন দণ্ড এবং অর্থদণ্ড। আপনি প্রশ্ন করেছেন, এইটা দিন দিন বাড়তেছে। অর্থাৎ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা যে উদ্যোগ নেওয়ার কথা, যে মেজার নেওয়ার কথা, পানিশমেন্টের আওতায় আনার কথা, সেটি আনতে পারছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের উপর হামলার ঘটনায় এই আইনে বাংলাদেশে মামলা করা সম্ভব। রাষ্ট্রের বাইরেও যদি এই আইনের অধীনে কোনো নিষিদ্ধ সংগঠন যদি কোনো কিছু করে থাকে, এটা ডিম টু বি বাংলাদেশেই সংগঠিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই বাংলাদেশেই ব্যবস্থা নেবে। পুলিশ বলেন যে অথরিটি আছে তারা ব্যবস্থা নেবেন, একদম পরিষ্কার। এই ধরনের ঘটনা এড়াতে রাষ্ট্রকে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ এ আইনজীবীর। আইনে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ নন বেলেবল অফেন্স। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। তার সম্পৃক্ততা। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, ফের জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরে প্রথম দিনে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন তিনি। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩:৩০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে সার্জিও গোর বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের সার্কের রিভাইভাল নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে তার এই যে ল্যান্ডলং কান্ট্রি নেপাল, ভুটান, এদের সাথে আমাদের আরো সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে উনি সরাসরি তার বস ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবেন। 23 সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি। আগামীকালকে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেখানে আনুষ্ঠানিকভাবে উনি সংযুক্ত হবেন। কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে। নিউ ইয়র্ক সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান।
এখানে ভাষণে প্রধান উপদেষ্টার কথা বলার কথা রয়েছে আগামী নির্বাচন, গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরের সংস্কার এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু নিয়ে। সকলে প্রত্যাশা করছে প্রবাসী বাঙালিরা এই অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে আসতে পারে ইতিবাচক নতুন বার্তা এবং শুরু হতে পারে নির্বাচনের পথে বাংলাদেশের নতুন যাত্রা। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক। জাতীয় নির্বাচনে এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই, তাদের বিকল্প কোনো প্রস্তাব করতে হবে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন আগামী 28 সেপ্টেম্বর থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। শাপলা প্রতীক নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের কাছে তারা শাপলা প্রতীক চেয়ে আবেদনও করেছে। সোমবার ইসিতে এসে তারা জানায় শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা, এই তিনটির বাইরে অন্য কোনো প্রতীক এনসিপি নেবে না। তবে তালিকায় শাপলা না থাকার কথা বলছে ইসি। মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ইসির শিডিউলভুক্ত 115টি প্রতীকের মধ্যে শাপলা নেই। এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব করতে হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিব জানান 28 সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে। এনসিপি সহ নতুন রাজনৈতিক দলগুলো এখনো নিবন্ধন পায়নি। এসবের নথি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে জানান ইসি সচিব। ধন্যবাদ আপনাদেরকে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এনসিপির দলীয় প্রতীক শাপলা হতে হবে, অন্য কোনো বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বলেন, তালিকায় না থাকায় এনসিপির শাপলা প্রতীক দেয়া হচ্ছে না, তার মানে এতে আইনি কোনো বাধা নেই। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেওয়া হবে, বলেন সার্জিস। নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, স্বচ্ছতা নিশ্চিতে এবং দ্রুত সময়ে কেনাকাটার জন্য সরকারের অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এসব বডি ক্যামেরা কেনা হবে। খরচ হবে প্রায় 400 কোটি টাকা। ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এশিয়া কাপের সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। সুপার 4-এর প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে শ্রীলঙ্কা, অন্যদিকে ভারতের কাছে হেরেও ফাইনালের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পাকিস্তান। আর তাই এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই। দুই দলই চায় ম্যাচ জিতে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে। রাত 8:30টায় শুরু হবে এই ম্যাচ। পাকিস্তান ভয়ঙ্কর দল, তাদের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই আমাদের ভালো খেলতে হবে। শেষ ম্যাচে বাংলাদেশের সাথে হেরেছি, তবে এই ম্যাচে জয়টা ছিনিয়ে আনতে চাই। এশিয়া কাপের সুপার 4-এ কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে আরো বিস্তারিত তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, একটু জানতে চাই সুপার 4-এ সমীকরণটা কেমন হতে পারে? টাইগারদের ফাইনাল খেলার সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করছেন? কেমন দেখছেন খেলার অবস্থা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ম্যাচের আগে
ভারত দল প্র্যাকটিস করবে, তারা কিন্তু প্র্যাকটিস শুরু করবে আর কিছুক্ষণ পরে। এর আগে যে প্রেস মিট সেখানে অংশ নেবে। তবে টাইগারদের জন্য স্বস্তির বিষয়, লিটন দাসের বিষয়ে আমরা যত জানতে পারি তিনি আগামীকালকের ম্যাচে খেলার সম্ভাবনা আছে, যদিও তাকে পর্যবেক্ষণে রাখতে হচ্ছে, কারণ টাইগারদের জন্য একটি কঠিন পরীক্ষায় অবস্থান করছে, কারণ ভারত দলটা বেশ শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারে, সেরা দিতে পারে, তাহলে কিন্তু ফাইনালে ভারতের আগে বাংলাদেশ চলে যাবে। যদিও কাজটি খুব একটি কঠিন, কিন্তু তারপর বাংলাদেশ সুযোগ থাকবে। তবে বাংলাদেশের কোচ তিনি বলেছেন যে টানা দুদিন দুটি ম্যাচ, সেটি কিন্তু দলের জন্য কিছুটা অস্বস্তি কাজ করে। তবে সেই অস্বস্তি কাটিয়ে টাইগাররা তাদের চেনা ছন্দ ফিরে পাবে সেটি দেখার বিষয়। এবং বাংলাদেশ দলের একাদশ কিন্তু একটি মধুর সমস্যা চলছে, যেই সুযোগ পাচ্ছেন সেই তার সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এবং ভালো করছেন। আমরা দুবাই স্টেডিয়ামে জানি মোস্তাফিজ দারুণ বোলিং করছেন, আর একটি মাত্র উইকেট পেলে মোস্তাফিজ টপকে যাবে সাকিব আল হাসানকে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উইকেটে মালিক হবেন তিনি। সব কিছু মিলে একটি বাংলাদেশ দলে কিন্তু ড্রেসিং রুমে দারুণ একটি পরিবেশ অবস্থান করছে এবং টাইগাররা তাদের সেরাটা দিয়েই কিন্তু ম্যাচ জিততে যাবে। যদিও আজকে এদিন অনুশীলন করছে না, তারা কিছু নির্ভর থাকার জন্য টিম হোটেলে সময় কাটাচ্ছে, যদিও ভারত দল অনুসরণ করবে এবং আর কিছুক্ষণ পরে প্রেস মিটে অংশ নেবে ভারত দল। বাংলাদেশি সমর্থকদের মধ্যে কিন্তু অনেক আগ্রহ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। টাইগার সমর্থকরা মনে করছে যে এশিয়া কাপে 2018 সালের পরে আরও একটি ফাইনাল খেলবে টাইগার এবং শিরোপা জিতে বাংলাদেশ দল দেশে ফিরবে। যদিও ওয়াসিম আকরাম, তিনি সাবেক ক্রিকেটার, তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ এই দলটা খুব ভালো আছে এবং এই দলটি কিন্তু খুব একটা ভালো একটু অবস্থান রয়েছে। সব কিছু মিলে বাংলাদেশের জন্য একটু ভালো সময় অতিবাহিত হচ্ছে। দুবাই মাঠে খেলা যেতে গরমটা একটি কারণ হতে পারে, কিন্তু এই গরমটা অতিবাহিত করে টাইগাররা ভালো কিছু করবে, সেটি বাঙালি সমর্থকদের একটি চাওয়া। কলি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। চাকসু নির্বাচন আগামী 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন। 23 ও 24 সেপ্টেম্বর চলবে মনোনয়নপত্র প্রত্যাহার। সোমবার যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এতে বাদ পড়েছেন 19 প্রার্থী। এদিকে হল সংসদ নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন 24 শিক্ষার্থী। আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী 25 সেপ্টেম্বর। পোষ্যকোটা ও উপাচার্যকে লাঞ্ছনার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই আন্দোলনে 3 দিন ধরে অচল একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার দুপুরে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীরা বসার পরেও কোনো সমাধান আসেনি। ফের আলোচনায় হবে শিগগিরই, এমনটা জানিয়েছেন তারা। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন কিছুতেই অচল অবস্থা কাটছে না। তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চললেও প্রশাসন ও আন্দোলনকারীরা সমস্যার সমাধানে আসতে পারেননি। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবশ্যই আমরা বিষয়টা নিয়ে ভাববো, তবে আমাদের একটা বৃহত্তর আন্দোলন পরিচালনা কমিটি আছে, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। আমরা আজকের আলোচনাটা সেই কমিটিতে রাত্রে উঠাবো, আমাদের পর্যালোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা পরবর্তী কর্মসূচি আমাদের কি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দ্রুতই সমস্যার সমাধানের আশা করা হচ্ছে। আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়, যেহেতু এখন স্থগিত হয়েছে। সবকিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসের যে ইস্যু, এগুলোর জন্য আমাদের যে শাটডাউন হয়ে গেছে, তো ক্লাস পরীক্ষা বন্ধ, এক্ষেত্রে আমরা একটা দীর্ঘ সেশন জটে পড়ারও একটা আশঙ্কা দেখতেছি। আমাদের একটা একাডেমিক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা আমরা পরবর্তীতে কিভাবে পোষাবো? এমনি হচ্ছে করোনা, গত বছরের আন্দোলন, এটার কারণে আমরা একাডেমিক্যালি প্রায় 6 মাস থেকে 1 বছর পিছিয়ে গেছি। এমন অচল অবস্থায় ইতোমধ্যে রাকসু নির্বাচন পিছিয়েছে কমিশন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে ভোটের নতুন তারিখ ঠিক করা হয়েছে আগামী 16 অক্টোবর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের নানা অভিযোগের প্রতিকার না পেয়ে ক্ষোভ জানালেন বেশ কটি প্যানেলের পরাজিত প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করেন তারা। এরপর সাংবাদিকদের সামনে বলেন, প্রশাসনের ভূমিকা হতাশাজনক। এসব বিষয়ে কথা বলতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে কার্যালয় ত্যাগ করেন ভিসি নিয়াজ আহমেদ খান। ডাকসু নির্বাচনের পর পেরিয়েছে প্রায় 13 দিন, উঠেছে নানা অনিয়মের অভিযোগ। এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ভোট গ্রহণ এবং গণনা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে যান একাধিক প্রার্থী। পরে গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, ভোটারদের উপস্থিতির তালিকা প্রকাশে গড়িমসি করছে প্রশাসন। তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল। ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। তারা বলেন, অনিয়মের অভিযোগগুলো নিয়ে প্রশাসন নানা অজুহাত দেখাচ্ছে। কর্তৃপক্ষের এমন ভূমিকা হতাশাজনক। যত নির্বাচন প্রক্রিয়াগুলো থাকবে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেগুলো সবকিছুই যাতে স্বচ্ছ থাকুক এবং একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনই যাতে আমরা দেখতে পারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এগুলো বিষয়ে তারা যে বিভিন্ন বিষয়ে তারা একটু গড়িমসি করতেছেন, এমন গড়িমসি কিন্তু শিক্ষার্থীর মনে যে সংকট আছে সেটা আর ঘনীভূত হবে, সেটা আমরা চাই না। এসব অভিযোগের বিষয়ে সাংবাদিকরা বক্তব্য জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়েই কার্যালয় ত্যাগ করেন ঢাবি উপাচার্য নিয়াজ মোর্শেদ খান। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় তফসিল ও নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভিপি প্রার্থী শেখ সাদি হাসান এবং জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। তাদের অভিযোগ, ব্যালট বাক্স নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হয়, ভোটারের চাইতে অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহ করা হয়। নির্দিষ্ট একটি প্যানেলকে জয়ী করতে পুরো নির্বাচন প্রক্রিয়াকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলেও দাবি করেছেন তারা। ভোট প্রদানের পর অমোচনীয় কালির ব্যবস্থা না করার মাধ্যমে নির্বাচনকে অবিশ্বাসযোগ্য ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। হল সংসদের ব্যালট পেপারে ক্রমিক নম্বর ও মুড়ি থাকলেও বিস্ময়করভাবে কেন্দ্রীয় সংসদের ব্যালটে এগুলো ছিল না। অমোচনীয় কালি ও ছবি সহ ভোটার তালিকার ব্যবস্থা না থাকায় জাল ভোট প্রদানের সুযোগ ছিল অবারিত। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,91,196 টাকায়। এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1,574 টাকা বেড়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,82,495 টাকা। 18 ক্যারেটের ভরির দাম হচ্ছে 1,56,426 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,29,797 টাকা নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনের বদ্যা উঠল। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনা। সূচনা বক্তব্যে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আর অধিবেশনের শুরুর আগেই ফিলিস্তিনকে প্রায় একযোগে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিম দেশ। বিশেষজ্ঞরা বলছেন, স্বীকৃতির এই ধারা ইসরায়েলের ওপর চাপ বাড়াবে। আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন প্রতিধ্বনিত হচ্ছে বহু বছর ধরে। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রক্রিয়াও চলছে দীর্ঘদিন। তবে এবারে জাতিসংঘের অধিবেশন শুরুর আগে তা প্রতিধ্বনিত হচ্ছে অনেকটা সমস্বরে। প্রায় একযোগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও ফ্রান্স। ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে না পারলেও ধারণা করা হচ্ছে 80তম অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এরই মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রশ্নে কয়েকটি বৈঠকও শুরু হয়েছে। যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করছে সৌদি আরব ও ফ্রান্স, যার লক্ষ্য উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এর আগে গত সপ্তাহে সাধারণ পরিষদে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিপুল ভোটে প্রস্তাব গৃহীত হয়েছে। The United States has been clear. এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক সহ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন, তবে স্বীকৃতির ধারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। ফিলিস্তিনকে স্বীকৃতির এই ধারা অবশ্যই একটি রাজনৈতিক পদক্ষেপ। এর আইনি প্রভাব
রয়েছে। এতে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন খুব কঠিন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতি বরাবরই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক দিয়ে প্রভাবিত। মার্কিন সরকারের যুক্তি, ফিলিস্তিনের স্বীকৃতি সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে, একতরফা বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নয়। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।